এই পেটে আপনার সন্তান আসেনি বলে লাথি মারতে পারলেন? রাহাত বসে আছে টিনের ঘরে, টলটলে চোখে আহত গলায় কথাটা বলেছিল ইসমা। বন্ধা বাজা বলে যেই মেয়েটাকে কথার বানে পিষেছিল, সেই মেয়েটা এখন গর্ভবতী। মেজর উসামা খন্দকারের অনাগত সন্তানের মা। ইসমা মা হবে, সন্তানের জননী হবে। ইসমা বন্ধা নয়। রাহাত শেষ থেকে শেষ। এই শেষের পরে আর কোনো শেষ হয় না। জরিনা গয়নার শোক আর সংসারের কাজ করে শুকিয়ে গেছে। সারাদিন খিটখিট করে কান্নাকাটি করে। ইসমাকে স্মরণ করে শতবার। নাতি নাতি করে ইসমার মাথা খেয়েছে। সেই নাতি সুমির পেট থেকে বের হয়েছে বলে চোখেও দেখতে পারে না। সুমির মায়ের কাছে রাইহান থাকে। রাহাত খরচ চালায় রাইহানের যাবতীয় সবকিছু। সিগারেট ধরালো রাহাত। পুরুষ জাতি কষ্টে থাকলে নাকি সিগারেটে একটু হলেও শান্তি মেলে। রাহাত কোথাও শান্তি পায় না, সিগারেটেও না। রাহাতের ক্ষত বিক্ষত হৃদয় নতুন ঘা চেপে বসেছে ইসমার মাতৃত্বের খবর শুনে। বিগত মাসগুলো রাহাত কুড়ে কুড়ে ধুকে ধুকে মরেছে। রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় আফসোস আর আফসোস। কেন আরেকটা বিয়ে করার ভূত মাথায় চাপলো? কেন সে ইসমার দুঃসময়ে পাশে না থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল? রাহাত এক ভয়ানক চিৎকার দিল ইসমা বলে। রাহাতের চিৎকারে এমন গর্জন হয়েছে যেন আহত সিংহ নিরাময় চাইছে। জরিনা শুনল ছেলের সেই চিৎকার। ইসমার নাম নিয়ে চিৎকার করে মরে গেলেও কি ইসমা আসবে? না, ভুলেও না। ইসমা আর কখনো কোনো দিনও আসবে রাহাতের ধারের কাছে? উসামা খন্দকার ভুরু কুচকে চেয়ে আছে ইসমার পেটের দিকে। মনে মনে ভাবছে, এত বড় পেট কেন? 5 মাস রানিং, অথচ মনে হয় যেন 7 মাস। ইসমার চলাফেরা হাঁটা চলায় কষ্ট হয় এখন থেকেই। তারা আজ ঢাকায় চলে যাবে। উসামার বাবা, চাচা আর 2 বোন আসছে সিলেটে। সাথে তামান্নার 4 সন্তানও আসছে। ব্ল্যাক ডায়মন্ড তাদের সাথে যাবে, আবার 3 দিন পর চলে আসবে। এই 2 রুমের ফ্ল্যাটে ইসমা খাতুনকে ছাড়া মেজর খন্দকার থাকবে কি করে? এই দূরত্ব কি করে মন মানবে? এই কি নিয়ে ভাবছেন? তুমি চলে যাওয়ার পর এখানে থাকবো না, সৈনিকদের সাথেই থাকবো। তোমার ডেলিভারির 3 মাস পরে ভালো দেখে ফ্ল্যাট নিব। সেখানে তুমি, আমি আর বাবু একসাথে সব সময় থাকবো ইনশাআল্লাহ। আপনাকে দরকার তো আমার। অসহায়ত্ব ঘিরে ধরলো মেজরের তনু মনে। তবে ইসমার সামনে তা প্রকাশ করলো না। দৈহিক লম্বা পেটানো শরীরের পুরুষটা হাঁটু গেড়ে বসে পড়ল ফ্লোরে। ইসমার কোমল 2 হাতে অজস্র চুমু দিয়ে ভরসা আশ্বাস দিল, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমার সাথে থাকতে। আমি যেমন তোমার স্বামী, তেমন দেশের একজন সৈনিক। তোমাকে ছাড়া আমি নিজেই ভালো থাকবো না। আমার ভালো থাকার মেডিসিন তো তুমি। বেবি নড়ছে? মেজর একদম স্থির। ইসমা স্বামীর হাত রাখলো পেটের ওপর। মৃদু নড়াচড়া স্পষ্ট হয়ে ধরা দিল। মেজর মাথায় এলিয়ে পেটের ওপরে হাত দিল। চোখের থেকে নির্গত হলো 2 ফোঁটা পানি। কেমন শুকশুক লাগছে। বাড়ন্ত পেটে চুমু দিল অনেকগুলো। ইসমা 2 হাতে আর্মি কাটিং ছোট ছোট চুলগুলো টানছে আর ফ্যাস ফ্যাস করে কাঁদছে। আবার কাঁদছো কেন পাখি? মাঝে মাঝে আমার ইচ্ছে হবে আপনি এভাবে পেটের ওপর হাত রাখেন, আদর করেন, কিন্তু দূরে থাকলে কিভাবে সম্ভব? ছুটির দিনে নাইটে যাব, আবার নাইটে আসব। কষ্ট হয়ে যাবে বেশি। আমার কষ্ট করতে জানি। ভবিষ্যতে কি হবে আদম সন্তান তা জানে না। আর আমি কল্পনাও করিনি তুমি নামক কোমলমতি আমার জীবনে আসবে, সুখের স্রোতে ভাসিয়ে নিবে। আমি যদি সত্যি বন্ধা হতাম, তবে এই অনুভূতি কি করে পেতেন? এ কারণেই পুরুষ সন্তানের লোভে আরেকজনকে বিয়ে করে, তাই না? স্নিগ্ধ হাসি দিল উসামা। ফ্লোরে বসে থেকেই বলল, কোথায় যেন শুনেছিলাম ভালোবাসা ও বিসর্জন রয়েছে। বিসর্জন কি জানো? না, জানি না। দুজন দুজনকে ভালোবাসলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। ধরো যদি স্ত্রীর সমস্যা থাকে, যেমন সন্তান দানে অক্ষম, তবে স্বামী বিসর্জন দিবে এই মুহূর্তটা। এই যে আমি তোমার পেটে হাত রেখে নড়াচড়া অনুভব করছি, এটা হলো শ্রেষ্ঠ অনুভূতি। স্বামীকে বিসর্জন দিতে হবে এই অনুভূতির লোভ। আর যদি স্বামীর সমস্যা হয়, তবে স্ত্রীকে বিসর্জন দিতে হবে এই পরিস্থিতি। এই যে তুমি বসে আছো উঁচু পেট নিয়ে,
আর আমি তোমার উঁচু পেটে হাত রেখে ঠোঁট ছুঁয়ে আদর করছি। এই পরিস্থিতি স্ত্রীকে বিসর্জন দিতে হবে। একজন স্ত্রী যখন মা হতে চায় এবং মা হয়, তখন স্বামীর পক্ষ থেকে এগুলো প্রাপ্য। কিন্তু স্বামী অক্ষম হলে তো এই সময় এই পরিস্থিতি আসবে না। কাজেই স্বামীকে প্রকৃত ভালোবাসলে স্ত্রীকে বিসর্জন দিতে হবে পেটে অনাগত অস্তিত্বের নড়াচড়া, যা একজন নারীর সৌভাগ্য এবং তৃপ্তি। পুরুষেরও সমস্যা হয়, হ্যাঁ। কোনো দম্পতির বেলায় স্ত্রীর বদলে স্বামীর সমস্যা হয়ে থাকে। যদি আত্মার টান থাকে তবে এই রকম দুইটা বিসর্জন দেওয়া কোনো ব্যাপার নয়। যদি তোমার অপারগতা থাকতো তবে আমি এভাবে তোমার বাড়ন্ত পেটে হাত রাখতে পারতাম না। তাতে কি এমন হতো? কিছুই হতো না। এই নড়াচড়া শুধু 3 অথবা 4 মাস উপলব্ধি করা যায়, এরপর তো আর করা যায় না। এই 3-4 মাসের একটু সুখের জন্য কেন আমার বধূকে আমি মানসিক যন্ত্রণা দিব? হয়তো আমার ঔরস তোমার পেটে আসবে না, তবে আমাদের ঘরে একটা বেবি কিন্তু ঠিকই আসবে। দত্তক নিয়ে আসার কথা বলছি। যেই দম্পতি অনেক বছর অপেক্ষার পরেও বাচ্চার মুখ দেখছে না, তারা একটি বাচ্চা দত্তক আনলেই সব শেষ হয়ে যায়। তাদের আর পিছুটান থাকে না। তবে বেবি অ্যাডপ্ট আনতে হলে স্বচ্ছ মনের অধিকারী হতে হয়। যারা স্ত্রীকে সত্যিকার অর্থে ভালোবাসে তারাই স্বচ্ছ মনের মানুষ, এবং তারাই স্ত্রীকে কষ্ট না দিয়ে পরিবার এবং বাচ্চার অভাব পরিপূর্ণ করে একটা বাচ্চা দত্তক এনে। আমার সন্তান না হলে আপনার একটুও কষ্ট লাগতো না? আমার কষ্ট হয় তখন যখন তুমি কষ্ট পাও। আপনার মতো সব স্বামী যদি এমন বুঝদার আর বিচক্ষণ হতো, তবে কোনো অবলা নারী বন্ধা উপাধি পেত না, কোনো অসহায় নারী সতীনের সংসার করত না, কোনো নির্যাতিত নারী নীরবে নির্যাতন সয়ে নিত না। সমাজে রাহাত আর তার পরিবার যেমন আছে, তেমন আমার মতো পুরুষ এবং আমার মতো পরিবারও আছে। আর কিছু বছর পর একটা বেবি দত্তক আনার সিদ্ধান্ত নিয়েছিল তোমার শ্বশুর শাশুড়ি। তাদের এমন সুন্দর চিন্তাধারার কারণেই আল্লাহ আমাদেরকে আরো সুন্দর মুহূর্ত দান করেছেন। এমন অনেক মানুষ আছে যারা বাচ্চা দত্তক নিয়েছে, তবে ধীরে ধীরে এমন মানুষের সংখ্যা কমে যাচ্ছে। ওই যে মানুষের মন থেকে দয়া মায়া মহব্বত উঠে যাচ্ছে। তাই তুমি কনসিভ না করলে তোমাকে একটা বাবু এনে দিতাম। সে তোমার আমার রক্তের না হলেও তোমার আমার সন্তান হয়ে উঠতো। কিন্তু তুমি তোমার রবের কাছে অনেক চেয়েছো, অনেক অনেক চেয়েছো, তাই তিনি তোমাকে ফিরিয়ে দেননি। তোমাকে দান করেছেন, তোমাকে খুশি করেছেন। অলস বিকালে অলস ভঙ্গিতে ইসমাত তুলি আর টুসির সঙ্গে ছাদে বসে আছে। দুই ননদ ধরে ধরে ভাবিকে ছাদে এনেছে। তামান্নার সাথে গতকাল হসপিটালে গিয়েছিল। আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা গেছে একসাথে 3 জন নতুন সদস্য আসবে। এই খবর শোনার পর থেকে খন্দকার বাড়িতে কারোর খুশি ধরে না। তাহিয়া খাতুন ইসমার প্রেগনেন্সির খবর শোনার পর থেকে শুক্রিয়া করে কুল পায় না। মালিহা খানম মানজিয়া খানম ইসমার পেছনে সময় দেয় ঠিক নিজের মতো মেয়ের মতো করে। ইসমার এখন 8 মাস। সিলেট থেকে ঢাকায় আসার 3 দিন পর উসামা চলে গেছে কর্মস্থলে। এরপর আর আসতে পারিনি। তুলি টুসি 2 বোন কত কথা বলেছে, কিন্তু ইসমার সেই দিকে কোনো মনোযোগ নেই। ব্ল্যাক ডায়মন্ডের যত্ন, মুখের অমায়িক হাসি সব মনে পড়ছে। মেজরের কল এসেছে। তোমার মন খারাপ তাই না? হুম, আজ আসছি। সত্যি? হ্যাঁ সত্যি। খুশি হয়েছো? আল্লাহ, কত খুশি বোঝানো সম্ভব না। কয়দিন থাকবো জানো? কয়দিন? পুরো 2 মাস। ইসমা অবাক হতেও ভুলে গেছে। এই বোকা খাতুন, সত্যি 2 মাস থাকবেন? হ্যাঁ, 2 মাস। যে কোনো সৈনিক 12 মাসের মধ্যে 2 মাস টানা ছুটি কাটাতে পারবে, তবে সময় আর ডিউটি সাপেক্ষে। আলহামদুলিল্লাহ, আমার সবকিছু ঠিক আছে। আসছেন কখন? আসতে আসতে রাত হবে। তুমি কি করো? ছাদে এসেছি। তুলি আর টুসির সাথে? হুম। একদম সাবধানে, দুজনের হাত ধরে ধরে নিচে নামবে। তোমাকে নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকি। এত চিন্তা করেন কেন? একটা পেটে 3টা টুনাটুনি ঢুকে আছে। তামান্না আপু আমাকে যখন বলল, তখন খুশি হব নাকি চিন্তা করব কি যে হয়েছিল আল্লাহ। ধুর, শুধু শুধু চিন্তা করেন। আমার চিন্তা তুমি বুঝবে না গো।
কৃষ্ণবর্ণের রাত জেকে বসেছে চারিদিকে। মেঘের আড়ালে চাঁদ দক্ষিণা বাতাসে দুলছে সাদা পর্দাগুলো। ঘড়ির কাঁটা 10টার ঘরে। ভারী ইউনিফর্ম গায়ে খন্দকার পরিবারের ছেলে প্রবেশ করলো বাড়িতে। বাবা চাচার সাথে কোলাকুলি করে মাকে জড়িয়ে ধরলো, খালামণি এবং বোনেদের সাথেও। শাশুড়িকে সালাম দিল। তাহিয়া খাতুন হাসি মুখে সংক্ষিপ্ত কথা বলে বললেন, বাবা তুমি ফ্রেশ হয়ে আসো। মানজিয়া খানম বলেন, আসমান কাপড় পাল্টিয়ে খেতে আয়, ইসমাকেও নিয়ে আসবি, সবাই তোর জন্য অপেক্ষায় ছিলাম। ইসমার খাওয়া দেরি হয়ে গেছে। খালামণি তামান্না আপু আসেনি? এসেছিল, তোর সাথে আসতে দেরি হয়েছে তাই চলে গেছে। সকালে দেখবি বিচ্ছু বাহিনী হাজির, মামা মামা করে পাগল করে ফেলবে। ইসমা দম খিচে চোখ বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। কিছু মাসের ব্যবধানে লজ্জা জেঁকে বসেছে। আগের বার যখন না জানিয়ে এসেছে তখন ইসমা ঘুমিয়েছিল, কিন্তু আজ সজাগ এবং জানে মেজর খন্দকার আসবে। কলিং বেলের শব্দ শুনে বারান্দায় ঘাপটি মেরে দাঁড়িয়েছে। পায়ের বোট হাতে তুলে নিয়ে নিজের রুমে ঢুকেই ইসমা খাতুনকে দেখার জন্য বারংবার চোখ ঘুরিয়ে বারান্দায় স্থির হলো চোখ দুটো। বোটে ময়লা লেগে আছে, তাই ওয়াশরুমে রেখে তৎক্ষণাৎই চলে গেল প্রিয়দর্শিনীর কাছে। আসসালামু আলাইকুম। আসমান ওরফে উসামা খন্দকার অ্যান্ড ব্ল্যাক ডায়মন্ডের চোখের মণি ইসমা খাতুন। গভীর আলিঙ্গনের মিলন মেলা হলো। ইসমার গালের কাটা দাগে আঙ্গুল স্লাইড করে অনেকগুলো চুমু দিল। ফিসফিস করে দুজন কথা আদান প্রদান করছে। শীতল বাতাস তাদের সঙ্গ দিয়েছে। রুমে চলো, এতক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা করবে। এমনি পায়ে ব্যথা করে, দেখুন না কেমন ফুলে আছে। বারান্দা থেকে কোলে করে আলতো করে গর্ভবতী স্ত্রীকে বিছানায় বসিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসলো। ইউনিফর্মে আপনাকে অনেক ভালো লাগে। জানি আমি। কিভাবে? তাকিয়ে থাকো তুমি। ইসমা হেসে ফেলল। মেজর সেই হাসির দিকে দৃষ্টি দিয়ে আছে। ইসমার মুখে 2-3টা পিম্পল উঠেছে। চোখের নিচেও কালো দাগের আবির্ভাব। মাতৃত্বের কষ্টের ছাপ দেখা যায় ভালো করেই। টুসি এসে ডাক দিল, ভাইয়া। হ্যাঁ বলো টুসি। খাবার দিয়ে যাব? না দরকার নেই, আসছি। টুসি চলে গেল। খাবার নিয়ে আসি, একসাথে খাবে। না, সবাই আপনার জন্য অপেক্ষা করেছে। সবার সরে গেলেই ভালো হবে। না। ইসমার হাতটা খাট থেকে নিচে নামলো। এত বড় পেট দেখে মেজর খন্দকারের মাথা চক্কর দিয়ে উঠল ভয়ে। সে একটু বেশিই চিন্তা করছে। তোমার খুব কষ্ট হয় তাই না? ইসমা শুধু হাসলো। খাবার টেবিলে সবাই হাসি খুশি। হঠাৎই মোবারক খন্দকার বলে উঠলেন, ইসমা। জি বাবা। জি কাকু। বেশি বেশি বই পড়বে, তাহলে ছানাফানারা জ্ঞানী হবে। মোশাররফ খন্দকার ধমক দিয়ে বলেন, তোর উপদেশ তোর কাছেই রাখ। ইসমা, 2-1টা কোরআন খতম দিতে পেরেছ? 3বার খতম দিয়েছি বাবা, এখন আর বেশি পড়তে পারি না। মাশাআল্লাহ। তুমি? তুলি বলল, আচ্ছা বাবুদের নাম রাখা হবে কি? মালিহা খানম 3টা নাম বলেন, কিন্তু কারোরই পছন্দ হলো না। মানজিয়া খানম কয়েকটা নাম বলেছে, তাও পছন্দ হলো না। পরে তাহিয়া খাতুন বলেন, ইসমা আর উসামা দুজনের নাম প্রায় একই রকম, বাবা মায়ের সাথে মিলিয়ে নাম রাখলেই সুন্দর হবে। এই কথা সবার পছন্দ হয়েছে। ইসমা একটু খেয়ে হাঁসফাঁস করছে। কি হয়েছে ইসমা? খালামণি, আর খেতে পারছি না। বেগুন ভাজা নাও, দেখো খেতে পারো কিনা। ইসমার শ্বশুর 2টা বেগুন ভাজা উঠিয়ে দিল পুত্রবধূর প্লেটে। চাচা শ্বশুর একটা কাঁচা মরিচ দিয়ে বলো, কাঁচা মরিচ ভেঙে ডাল দিয়ে খাও, ভালো লাগবে খেতে। আসলে কাঁচা মরিচ দিয়ে ডাল ভাত ভালোই লাগে। একটা বেগুন ভাজা টুসির প্লেটে, আরেকটা মেজর খন্দকারের প্লেটে দিয়ে মরিচ দিয়ে ডাল ভাত মেখে নিল। কালকে দেখে দেখে কবুতরের বাচ্চা নিয়ে আসবেন ইসমার জন্য। মালিয়া খানম স্বামীকে বললেন, আজ খুঁজেছি পাইনি, কালকে দেখে নিয়ে আসবো। তাহিয়া খাতুন বছর খানেকের ভেতরে এই পরিবারের প্রতিটি সদস্যের সাথে এমনভাবে মিশে গেছে যেন তারা ছেলে মেয়ে আর মেয়ের মা নয়, বরং মানজিয়া মালিয়া যেমন বোন, তাহিয়া খাতুনও আরেকজন বোন।
রাত গভীর হয়েছে। ইসমা আপন পুরুষের বুকে লেপ্টে আছে। চোখে ঘুম নেই। ইদানিং ভালো করে ঘুম হয় না। আরাম করে শোয়া যায় না। ঘুম আসে না। না, একটু হাঁটলে ভালো লাগবে। উসামা খন্দকারের হাতটা ধরে ধরে ইসমা হাঁটছে ঘর জুড়ে। একটু হাঁটার পরেই হাঁপিয়ে গেছে। বড় বড় শ্বাস ফেলে অসহায় চোখ নিয়ে তাকালো ব্ল্যাক ডায়মন্ডের দিকে। আর হাঁটার দরকার নেই। চেয়ারে বসো, আমি পা মাসাজ করে দিই। চিপস খেতে ইচ্ছে করছে। না, চিপস না, না আইসক্রিম খাবো। এখন আইসক্রিম খেলে সমস্যা হবে না? হ্যাঁ, তা তো ঠিক। ফ্রিজ আইসক্রিম আছে? আছে, নিয়ে আসছি। অল্প খাবে? তাহলে আর সমস্যা হবে না। আইসক্রিম হাতে নিয়ে আসার সময় দেখে খালি রুমে তার মা, খালামণি আর শাশুড়িকে নিয়ে কি যেন কথা বলছে আর হাসছে। বাবা চাচারা হয়তো ঘুমিয়ে গেছে। মা আর শাশুড়ির এমন আন্তরিকতা দেখে খুব ভালো লাগলো তার। মনে শান্তি লাগলো অনেক। তুমি আইসক্রিম খাও, আমি অজু করে আসি। এশার নামাজ পড়েননি? পড়েছি তো। তবে তাহাজ্জুদ পড়ব। সালাত পড়ে সাহায্য চাইব মালিকের কাছে। তোমার জন্য, বাবুদের জন্য। কপালে গালে থুতনিতে চুমু দিয়ে অজু করে আসলো। জায়নামাজ বিছিয়ে আবারও ফিরে এসে পেটে কতগুলো চুমু দিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। চেয়ারে বসে ইসমা দেখে যাচ্ছে মানুষটা কত সুন্দর করে সেজদায় লুটিয়ে পড়ে। বান্দা সবচেয়ে বেশি বিনয়ী হয় তার প্রভুর কাছে তখন, যখন সেজদায় লুটিয়ে পড়ে এবং কিছু চাওয়ার জন্য হাত ওঠায়। ইসমা একটা সময় বন্ধা আর বাজার শুনতো আর কাঁদতো। এখন সময় ঠিক কতটা পরিবর্তন হয়েছে। একজন শুদ্ধ পুরুষ তার জন্য অস্থির হয়ে থাকে। কখন ডিউটির ফাঁকে একটু কথা বলবে, কখন ইসমা খাতুন বলে ডাকবে। ইসমার চোখ ভরে দেখছে পুরুষালী দুটো হাত মহান স্রষ্টার দরবারে উঠিয়ে কিছু চাইছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গল্পটির নাম হচ্ছে বন্ধা নারীর কোলে আলোর ছটা। লেখিকা আমাতুর রব তাসনিম। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন।